আমার মায়ের কথায় আমি আমার অনাগত প্রথম সন্তানকে অ্যাবর্শন করে মেরে ফেলেছিলাম। মেয়েটির কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে রইলাম। পরিবারের সাথে ঘুরতে সিলেট গিয়েছিলাম। আসার পথে ট্রেনে ঢাকা আসছিলাম। আপুটি আমার পাশের সিটেই বসেছিল। কেমন যেন বিষণ্ণতায় ভরা তার চেহারা। কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছিল। অনেক সাহস করে পরিচিত হওয়ার জন্য কথা বললাম। তার নাম অন্তরা। বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, আপনি কাঁদছেন কেন? তিনি আনমনে বলে উঠলেন, আমার মায়ের কথায় আমি আমার অনাগত প্রথম সন্তানকে অ্যাবর্শন করে মেরে ফেলি। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এমনটা কেন করলেন? আমার মায়ের কারণে। কিছু মনে না করলে সবটা খুলে বলবেন প্লিজ। আমি তখন ইন্টার দ্বিতীয় বর্ষে উঠলাম। তখন আমার বিয়ে হয়। খুব অল্প বয়স হওয়ায় তখন বিয়ে করতে চাইনি, কিন্তু বাবা মা একরকম জোর করেই বিয়ে দিয়ে দেয়। আসলে আমার বোন রিয়াদের অবস্থা খুব ভালো। সে দেখতেও খুব সুন্দর। মোটামুটি টাইপের ভালো ব্যবসায় আছে তার। তাছাড়া সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। সব মিলিয়ে আমার পরিবারের পছন্দ হয়, তাই তাড়াহুড়ো করেই বিয়ে দিয়ে দেয়। প্রথমে বাবা মায়ের উপর ভীষণ রাগ হয়েছিল, কিন্তু বিয়ের পর রিয়াদের ভালোবাসা ওর খেয়াল রাখা দেখে বাবা মায়ের উপর থেকে রাগ পড়ে গিয়েছিল। বিশেষ করে রিয়াদের মা। ওনার মতো ভালো মহিলা আমি জীবনে দেখিনি। কোনো মানুষ যে এত ভালো হতে পারে তা রিয়াদের মাকে না দেখলে বুঝতে পারতাম না। বিয়ের পর রিয়াদের মায়ের কাছ থেকে ভালোবাসা, স্নেহ আর আদর পেয়েছি, তা আমি নিজের মায়ের কাছ থেকে পেয়েছি বলে মনে হয়নি। জীবনে যেন জান্নাতের সুখ অনুভব করতে লাগলাম। রিয়াদের মা কড়া করে বলে দিছে, স্বামীর সাথে ঘোরাঘুরি, ডেটিং ফেটিং যা ইচ্ছে করো, কিন্তু তার জন্য লেখাপড়ায় বেখেয়ালি হলে চলবে না। লেখাপড়া ঠিকভাবে করতে হবে বলে দিলাম। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষার পর অনার্সে ভর্তি হলাম। কয়েকদিন ক্লাস করার পর শরীরটা কেমন যেন লাগতে শুরু করলো। রিয়াদ তখন ঢাকার বাইরে ছিল। ওকে টেনশন দিতে চাইনি বলে কিছু না বলে নিজেই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল আমি প্রেগনেন্ট। খবর শুনে বেশ খুশি লাগছিল, কিন্তু সাথে কেমন যেন অসম্ভব রকম ভয় এসে মনে বর করলো। এতটুকু বয়সে বাচ্চা সামলাবো? কোনো কিছু বুঝতে না পেরে আমার মাকে ফোন দিলাম। মা আমার কনসিভ করার খবর শুনে খুব বকা দিল। বলল, নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই, সতর্ক থাকতে পারসনি। এত ছোট বয়সে বাচ্চা হলে সালাবি কী করে? নিজের শরীরের কি হবে? লেখাপড়া ভবিষ্যতের কি হবে? আরও অনেক কিছু। মা আমাকে বললেন, একা তো শাশুড়ি বা পর কাউকে জানাস না এখন, পরেরটা আমি দেখছি। মায়ের কথা শুনে জীবনে প্রথম ভুলের দিকে পা বাড়ালাম। পরের দিন মা ভাইয়াকে পাঠিয়ে দিলেন আমাকে নিতে। আমার শাশুড়িকে বললেন মায়ের শরীরটা ভালো না। রিয়াদের সাথে ফোনে কথা বলে শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে ভাইয়ের সাথে সিলেট মানে আমাদের বাড়ি চলে আসি। বাড়ি এসে মা নানাভাবে বুঝিয়ে অ্যাবর্শন করাতে বললেন। প্রথমে মন সায় না দিলেও পরে যেন কেন মায়ের কথা মেনে নিয়ে অ্যাবর্শন করিয়ে ফেললাম। এটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। মা বললেন, রিয়াদকে এসব জানানোর কোনো দরকার নাই। আমি মায়ের কথা মেনে নিলাম, কিন্তু মনের মধ্যে সবসময় একটা অপরাধ আর ভয়বোধ কাজ করছিল। তারপর খুব সুন্দরভাবেই কেটে গিয়েছিল কয়েকটা বছর। এর মধ্যে অনার্স শেষ করেছি আর পড়ব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আর গত 2 বছর যাবৎ আমরা বেবির জন্য ট্রাই করছিলাম, কিন্তু কনসিভ করছিলাম না। ডাক্তার দেখালেও ডাক্তার কোনো প্রবলেম পায় না, না আমার না ওর। এরপর একজন নামি দামি ডাক্তারের কাছে যাই। তখন চেম্বারে আমার সাথে রিয়াদও ঢুকে। তিনি আমায় কিছু প্রশ্ন করলেন, আমার কোনো বেবি আছে কি না, জন্ম নিয়ন্ত্রণের জন্য কী কী পদ্ধতি গ্রহণ করেছি, আর শেষ প্রশ্নটা ছিল বেবির অপারেশন কেন, কতদিন আগে করিয়েছেন। ডাক্তারের কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। রিয়াদের দিকে তাকালাম, দেখলাম সারা রাজ্যের বিস্ময় ওর চোখে মুখে ভিড় করেছে। অনেক ভয় পেলেও ভাবলাম না, আর লুকোচুরি নয়, এবার যা হবার সত্যি দিয়ে হবে। ডাক্তারকে বলে দিলাম 5 বছর আগে। তখন ডাক্তার বলল, দেখুন, আজকালকার দিনে প্রথম বেবি অপারেশন না করাই ভালো। প্রথম বেবি অপারেশন করানোর ফলে আপনার শরীরে হরমোন অনেক চেঞ্জ হয়েছে, যার কারণে পরের বার মা হতে পারবেন কিনা তা সঠিক করে বলা মুশকিল। ঔষধ দিচ্ছি, এখন এসব আল্লাহর ইচ্ছা। এতক্ষণ ডাক্তারের সাথে কথা বলার সময় রিয়াদ একটা কথাও বলল না, চুপচাপ পাথরের মতো দাঁড়িয়েছিল। চেম্বার থেকে বের হয়ে বাড়ি আসার পথে সারা পথ কোনো কথা বলল না। বাড়ি গিয়ে দেখি মা বাড়িতেই নেই। কাজের মেয়েটা বলল,
তার নাকি চাচাতো বোন মারা গেছে, সেখানে গেছে। আমরা বাড়ি আসলে আমরাও যেন সেখানে যাই। রিয়াদ কাজের মেয়েটাকে তার বাড়ি চলে যেতে বলে। মেয়েটা চলে গেল। রিয়াদ রুমে এসে টাস করে আমার গালে একটা চড় মারল। তারপর বলল, আজ প্রায় 7 বছরের বিবাহিত জীবনে প্রথমবার তোমায় চড় মারলাম। কেন মারলে? আমার বাচ্চাটাকে। অন্তরা, না তুমি এটা ভেবে না, আমি ভেবেছি এটা অন্য কারো বাচ্চা বা তোমার সাথে অন্য কারো সম্পর্ক ছিল। আমি জানি তুমি তেমন মেয়ে নও, কিন্তু কেন আর কী কারণে 5 বছর আগে তুমি আমাদের বাচ্চাটাকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেললে আর আমাকে কেন জানালে না? আমি রিয়াদকে সবটা খুলে বললাম। সব শুনে রিয়াদ বলল, আমার বেবি তোমার গর্বে ছিল, সেটা তুমি আমাকে জানাওনি পর্যন্ত। আবার না আমাকে না জানিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলার অধিকার খেয়ে দিয়েছে তোমায়। অন্তরা, আমি নিজে থেকেই তখন তোমাকে বলতাম তুমি অনার্স 3য় বর্ষে ওঠার পর বেবি নেওয়ার কথা ভাবো, কারণ তখন তোমার সঠিক বয়স হবে। কিন্তু ভুলবশত যখন বেবিটা কনসিভ হয়ে গেছিল তখন আল্লাহ কোনো চিন্তা করেই দিয়েছিল। হ্যাঁ, তোমার তখন সামলাতে কষ্ট হতো, কিন্তু আমি ছিলাম, মা ছিল, দুজন মিলে সব সামলে নিতাম। তুমি জানো, বাবা মারা গেছে আমাদের বিয়ের 6 মাস পর। তখন বাবার খুব ইচ্ছে ছিল নাতির মুখ দেখার, কিন্তু মা তখন বাবাকে বলেছে মেয়েটার বয়স অল্প, এখন বাচ্চার দায়িত্ব নেওয়ার বয়স হয় নাই। আমার নিজের মা যে কিনা তোমার শাশুড়ি, সে তোমাকে এত ভালোবাসতো, আর তুমি বা আমাদের ভালোবাসার কী প্রতিদান দিলা? এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাবে, আমি তোমার মুখ আর দেখতে চাই না। রিয়াদ তখন অনেক কান্না করলো। রিয়াদকে কি বলে বোঝাবো ভেবে পাচ্ছিলাম না। কী বা বোঝাতাম? বোঝানোর মতো কিছু তো ছিল না। তারপর বোঝানোর বৃথা চেষ্টা কতক্ষণ করলাম, কিন্তু লাভ হলো না। রিয়াদ আমার হাত ধরে বাড়ি থেকে বের করে দিল। কোনো উপায় না পেয়ে চলে এলাম সিলেট। বাড়ি এসে মাকে সব খুলে বলতে মা উল্টা কথা বলা শুরু করলো। সে নাকি রিয়াদ আর রিয়াদের মায়ের নামে নির্যাতনের মামলা করবে। মায়ের পা ধরে মাকে থামালাম, কারণ একটা মিথ্যা, একটা পাপ আমার জীবনের রং কেড়ে নিয়েছে, আর মিথ্যা বলে পাপ করতে চাই না। তারপর বেশ কিছুদিন সময় চলে যায়। প্রথম কদিন বাবা মা ভাইয়া ভাবি আমার মোটামুটি খেয়াল রাখলেও ধীরে ধীরে তাদের কাছে বোঝা হতে শুরু করলাম। কারণে অকারণে ভাবি কথা শোনাতো, কুটা দিত। মাস 3-এর মধ্যে মাও আমাকে যা তা বলা শুরু করলো, যেমন বিয়ের পরও বাপ ভাইয়ের অন্ন ধ্বংস করছি, অপয়া, আরও অনেক কথা। তখন মাকে বলতে ইচ্ছে করতো, তুমি তো আমার আপন মা, আর আমার সর্বনাশের জন্য তুমিই দায়ী, তাহলে তুমি একথা কিভাবে বলো? কিন্তু চুপ করে থাকতাম, কারণ আমার দুর্ভোগের জন্য মায়ের থেকে আমি বেশি দায়ী ছিলাম। 3 মাসে রিয়াদকে অনেক ফোন করেছি, কথা বলেনি আমার সাথে। রিয়াদের মায়ের সাথে প্রায়ই কথা হতো। তিনি আমাদের বিষয়ে জানতেন না, জানতেন জগরব হয়েছে। রিয়াদ নাকি বলেছে সময় হলে বলবে, কিন্তু তিনি আমাকে ফিরে যেতে বলেন। খুব কান্না করতেন। আমার তখন নিজেকে আরও বেশি অপরাধী মনে হতো, তাই তাকে সব সত্যি বলে দিই। তিনি সেদিন সবটা শুনে ফোন কেটে দিয়েছিল। হয়তো আমার সাথে কথা বলার রুচি চলে গিয়েছে। সেদিন নিজেকে সব থেকে বেশ নিঃস্ব মনে হয়েছিল। তারপরের দিন বিকালে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করি, কিন্তু কোনো কথা বলার আগেই ভাবি আর মা রুমে এসে পড়ে এবং আমাকে নানান রকম কথা শোনাতে থাকে। তাদের কথা শুনে আমার ফোনের কথা খেয়াল ছিল না। অনেক কান্না করলাম সেদিন। সারা রাত জেগে রিয়াদ আর ওর মায়ের ছবি দেখেছিলাম। রাত 3টার দিকে সেই নাম্বারটা থেকে কল আসে। হ্যালো বলতেই বুঝে যাই রিয়াদ ফোন করেছে। 4 মাস পর রিয়াদের গলার আওয়াজ পেয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। রিয়াদ বলল, মা তোমাকে মাফ করে দিতে বলেছে, তোমাকে ফিরিয়ে নিতে বলেছে, তুমি আসবে। রিয়াদের কথা স্পষ্ট বুঝতে পারছিলাম রিয়াদ কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, মা না হয় ফিরে আসতে বলেছেন, তবে তুমি কি চাও? দরা কণ্ঠে রিয়াদ বলল, আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না অন্ত, তোমাকে ওই নরকে আর থাকতে দিব না। আমি বিকালে ফোনে তোমার মা আর বাবির সব কথা শুনছি। আমি জানি না বাচ্চা হবে কি না, তবে এটা জানি তোমাকে ছেড়ে বাচ্চা আমার পক্ষে সম্ভব না অন্ত। 4 মাস আমি কিভাবে কাটিয়েছি তা কেবল আমিই জানি। আর তাছাড়া মাকে তুমি সত্যি বলার পর মা আমার উপর খুব রাগ করেছে। বলেছে বাচ্চা একটা মেয়ে অন্যের প্ররোচনায় পড়ে একটা ভুল করেছে, আর তুই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলি। যতক্ষণ পর্যন্ত অন্তরা বাড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত তোর সাথে কথা বলবো না। অন্তরা কাঁদতে কাঁদতে বললাম, আমি আসলে রিয়াদ কাল সকালেই আসবো, কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে, এমন কাজ আর কখনো করবে না। আর হ্যাঁ,
তোমার মাকে বলো পালতে সাধ্য তুমি আর তার কাছে যাবে না। আমি খাচ্ছি, কিন্তু খুশিতেই খাচ্ছি। পরের দিন খুব সকালে বাবাকে সব খুলে বললাম, আর আসার সময় মাকে শুধু একটা কথাই বলে আসলাম, তোমার মতো মা যেন আল্লাহ শত্রুকেও না দেয়, কারণ তুমি মাতৃত্বের মর্ম বুঝো না। এখন আমি রিয়াদের কাছে যাচ্ছি। অন্তরা আপুর সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর ট্রেন ডাকা আসলো। সবাই একসাথে নামলাম। অন্তরা আপুকে দেখলাম দূরে দাঁড়ানো একজন পুরুষ আর বোরকা পরিহিতা এক মহিলার দিকে যেতে, হয়তো তার বর আর শাশুড়ি। অন্তরা আপু গিয়ে মহিলাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মহিলা অন্তরার কপালে চুমু দিয়ে পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরলেন। আর পাশে দৌড়ানো ছেলেটি মানে রিয়াদ, সেও এ পর্যায়ে কান্না করতে করতে অন্তরাকে জড়িয়ে ধরলো। তারপর তিনজন মিলে চলে গেল। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে ভাবলাম, এমন ভালো শাশুড়ি পৃথিবীতে আছে বিদায় বউয়েরা এখনো সুন্দরভাবে বেঁচে আছে। সুখে থাকুক অন্তরা আপু আর তার পরিবার। আল্লাহ তাদের ঘরে নতুন অতিথি পাঠিয়ে তাদের সকল অপূর্ণতাকে পূর্ণ করে দিক। অন্তরা আপুকে মাতৃত্বে সুখ দিক।